Welcome to our spoken English class, BM Sir online class. আজ আমরা আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের 6th এপিসোড বা 6ষ্ঠ পর্বে আছি। আমরা আজ পর্যন্ত যে সমস্ত জিনিসগুলি শিখেছি সেগুলি আজকে রিভিশনমূলক কাজ আমরা করব, অর্থাৎ যেগুলি আগে শিখে এসেছি সেগুলোকে আরেকবার আমরা পর্যালোচনা করব এবং তারপর নতুন নিয়ম শিখব। আমরা আজ পর্যন্ত যে সমস্ত নিয়মগুলো শিখেছি সেই সব বলেই প্রথম যেদিন আমরা ক্লাস স্টার্ট করি আমি বলেছিলাম যে কোনো ইংরেজি বাক্য গঠন করতে গেলে আমাদের তিনটি জিনিস প্রয়োজন। We need three things. Number 1, subject. Number 2, verb. Number 3, object. অর্থাৎ প্রথমে কর্তা বা সাবজেক্টকে বসাতে হবে, তারপর ক্রিয়া বা ভার্বকে বসাতে হবে, তারপর কর্ম বা অবজেক্টকে বসাতে হবে। আমি সেক্ষেত্রে বলেছিলাম যে কর্তাকে যদি আমাদের আনতে হয় প্রথমে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায় বাক্যে, তারপর ক্রিয়াকে বসাতে হবে বা ভার্বকে, তারপর কর্ম বা অবজেক্টকে বসাতে হবে। এবং একই বাক্যে একাধিক কর্ম থাকতে পারে, কি, কাকে, কার, কোথায়, কখন, কেন দিয়ে পর পর প্রশ্ন করে যে কর্মগুলি পাওয়া যাবে তা লিখতে হবে। যেটা পাওয়া যাবে না পরেরটা আমরা চলে যাব। তাহলে বাক্য গঠনের প্রথম নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্টকে বসাবো, তারপর ভার্বকে, তারপর অবজেক্টকে। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা বলেছিলাম যে যদি বাংলা বাক্যের শেষে দেখা যায় যে কোনো ক্রিয়া নেই, সেখানে কোনো নামপদ বা বিশেষণ পদ বা নাউন বা অ্যাডজেক্টিভ আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে কর্তাকে বসাতে হবে, তারপর ক্রিয়া বা ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর কে বসাতে হবে, তারপর অন্যান্য কর্ম। আমি একটা উদাহরণের সাহায্যে লিখি। তাহলে বলছি কি, প্রথমে বলেছি যে বাক্যের শেষে যদি নামপদ বা নাউন বা কোনো অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপর ক্রিয়া হিসেবে এম, ইজ, আর, তারপর অন্যান্য কর্ম। আমি একটা উদাহরণ দিই। যেমন সতীশ আমার বন্ধু। লক্ষ্য করো, সতীশ আমার বন্ধু, বাক্যের শেষে তাকাও, বন্ধু, বন্ধু তো নাউন, সুতরাং এক্ষেত্রে ক্রিয়া হিসেবে হবে এম, ইজ, আর। সতীশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা হবে সতীশ, তারপরে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ইজ হবে, ইজ মাই ফ্রেন্ড। তাহলে এটাকে হলো সতীশ আমার বন্ধু, সতীশ ইজ মাই ফ্রেন্ড। এটা একটা আমরা বলেছি যে বাংলা বাক্যের শেষে যদি নাউন বা নামপদ বা বিশেষণ পদ থাকে তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে এম, ইজ অথবা আর, তারপর অন্যান্য কর্ম। এরপর আমরা দ্বিতীয় নিয়ম বলেছিলাম যে বাংলা বাক্যের শেষে যদি আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রেও এই একই নিয়ম। আছি, আছো, আছে মানে আমি এখন এই ঘরে আছি, আছি মানে আমি এখানে অবস্থান করছি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কর্তার পরে এম, ইজ, আর, কর্তা যেমন হবে সেই অনুযায়ী এম, ইজ অথবা আর, তারপরে অন্যান্য কর্ম। এরপর বলেছিলাম, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি যে আমি এখন এই ঘরে আছি, সাপোজ আমি বললাম আমি এখন এই ঘরে আছি। লক্ষ্য করো এখানে আছি, আছি মানে অবস্থান করছি, তাহলে এক্ষেত্রে এম, ইজ, আর হবে কর্তার পর আই, তার আয়ের পর এম হবে এখানে ইন দিস রুম নাও, আই এম ইন দিস রুম নাও। তাহলে যদি দেখা যায় যে বাক্যের শেষে আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কর্তার পরে এম, ইজ, আর, তারপর অন্যান্য কর্ম। তাই তো আমি এখানে আছি দেখো অবস্থান অর্থে বোঝাচ্ছে, সেই জন্যই
এইটা কর্তার পরে am is are, তারপর অন্যান্য কর্ম। তৃতীয় বলেছিলাম যে আছে শব্দটা যদি অধিকার অর্থে বোঝায় তাহলে কর্তার পরে হ্যাভ অথবা হ্যাজ, কর্তার তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অন্যান্য কর্ম। যেমন মনে করো রিনার একটি কুকুর আছে, রিনার একটি কুকুর আছে, কুকুর আছে, এখানে আছে অধিকার অর্থে বোঝাচ্ছে, অধিকার অর্থে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ হবে। তাহলে রিনা হ্যাজ এ ডগ, রিনা হ্যাজ এ ডগ। তাহলে আছে যদি অধিকার অর্থে বোঝায় কর্তার পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর অন্যান্য কর্ম। এরপর আমি বলেছিলাম যে কর্তার পর যদি বাক্যের শেষে দেখি ছিলাম ছিল ছিলেন, অবস্থান অর্থে বোঝায়, যদি দেখি বাক্যের শেষে ছিলাম ছিল ছিলেন অবস্থান অর্থে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কর্তার পর ওয়াজ অথবা ওয়্যার হবে। আমি আবার বলি, বাক্যের শেষে যদি দেখো ছিলাম ছিল ছিলেন অবস্থান অর্থে, তাহলে কর্তার পরে ওয়াজ অথবা ওয়্যার, তারপর অন্যান্য কর্ম। যেমন যদি বলি সে গতকাল কলকাতায় ছিল, কলকাতায় ছিল, তাহলে এখানে ছিল মানে অবস্থান করছিল, তাহলে হি কে ছিল, হি ওয়াজ ইন কলকাতা yesterday, he was in Kolkata yesterday, তাই তো, ছিল এখানে অবস্থান অর্থে বোঝাচ্ছে, সব সময় বাক্যের শেষ দেখে করতে হবে। এরপরে বলেছিলাম যে বাক্যের শেষে যদি ছিল অধিকার অর্থে বোঝায় তাহলে কর্তার পর হ্যাড, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমার একটি গরু ছিল, আমার একটি গরু ছিল, তো গরুটা তো আমার একটি গরু ছিল, অধিকার অর্থে ছিল বোঝাচ্ছে, তো অধিকার অর্থে ছিল থাকলে সেক্ষেত্রে হ্যাড হবে, তাহলে আই হ্যাড এ কাউ। যদি অধিকার অর্থে ছিল বোঝায় বাক্যের শেষে, ও ছিল থাকে এবং বাক্যের শেষে যদি ছিল থাকে এবং সেটা যদি অধিকার অর্থে বোঝায় তাহলে কর্তার পরে হ্যাড, তারপর অন্যান্য কর্ম। এরপর আমরা বলেছিলাম, বেশ মনে আছে, যে বাংলা বাক্যের শেষে যদি উচিত কথাটা থাকে তাহলে সেখানে প্রথমে কর্তা, তারপর শুড, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। প্রথমে কর্তা, তারপর শুড, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন আমি যদি বলি আমার এই কাজটি করা উচিত, তাহলে দেখো লাস্টে উচিত আছে, তাহলে আই শুড ডু দিস ওয়ার্ক। তাহলে বাক্যের শেষে যদি উচিত কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে কর্তা, তারপর শুড, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। এ কথা আমরা কিন্তু উল্লেখ করেছিলাম। ওই যে উচিতের সঙ্গে যেটা জড়িত থাকে সেটাই কিন্তু মূল ক্রিয়া, করা উচিত মানে করাটা মূল ক্রিয়া। তাহলে আমার এই কাজটি করা উচিত, আই শুড ডু দিস ওয়ার্ক। এরপরে বলেছিলাম যে যদি উচিত ছিল থাকে লাস্টে তাহলে শুড হবে না, সেক্ষেত্রে শুড হ্যাভ এবং মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল। তাহলে যদি বাংলা বাক্যের শেষে দেখো উচিত ছিল কথাটা আছে তাহলে প্রথমে কর্তা, তারপরে শুড হ্যাভ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। যেমন তার এই কাজটি করা উচিত ছিল, আমি যদি বলি তার এই কাজটি করা উচিত ছিল, তো এখানে দেখো উচিত ছিল আছে, তাহলে শুড হ্যাভ আর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তাহলে হি শুড হ্যাভ ডান, দুয়ের পাস্ট পার্টিসিপল ডান, দিস ওয়ার্ক, হি শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। তাহলে আমরা দেখলাম যে বাংলা বাক্যের শেষে উচিত ছিল যদি থাকে তাহলে প্রথমে কর্তা, তারপর শুড হ্যাভ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। এরপর আমরা বলেছিলাম যে যদি বাংলা বাক্যের শেষে পারি, পারো, পারে থাকে এবং সেটা যদি সক্ষম বা নিশ্চিত অর্থে হয় তাহলে প্রথমে কর্তা, তারপরে ক্যান, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আর ওটাই যদি সম্ভাবনা অর্থে বোঝায় তাহলে প্রথমে কর্তা, তারপর মে, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তারপর বলেছিলাম যদি পারতাম, পারতেন, পারতি সেগুলো যদি
নিশ্চিত অর্থে বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপর কুড, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তারপর আমি বলেছিলাম যে যদি এটাই পারতাম পারতিস্তের সম্ভাবনা অর্থে বোঝায়, তাহলে প্রথমে কর্তা, তারপর মাইট, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে যেমন মনে করো আমি এই কাজটি করতে পারি, তারপরে সক্ষম অর্থে, তাহলে আমি ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। কিন্তু আমি যদি বলি আমি আগামীকাল কলেজ যেতেও পারি, তাহলে সেখানে সম্ভাবনা, তাহলে ক্যান হবে না, সেখানে আই মে গো টু দ্য কলেজ টুমরো। আমি এই কথাগুলো কিন্তু আগে বলেছি, এগুলো আমরা আগে ডিভিশন ওয়ার্কস এর মধ্যে দেখছি যে আমরা আগে এইসব জিনিসগুলো করেছি। এখন আজকে আমরা যে অংশে চলে যাব, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেন্স। আজ থেকে আমরা উই উইল স্টার্ট দ্য টেন্স। এখন আমরা বলি স্পোকেন ইংলিশের জন্য আমাদের যে টেন্সের লাগবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে চেনার এবং গঠনের নিয়ম, এই জিনিসগুলো লাগবে। আমরা তো জানি 3 ধরনের টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার মানে ভবিষ্যৎকাল। তো প্রথমে আমাদের আলোচ্য বিষয় হবে প্রেজেন্ট টেন্স নিয়ে। এখন এই প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ আছে। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট, একটা হল, এটা গেল 1 নম্বর। 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট, এবং 4 নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এখন আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রেজেন্ট ইনডেফিনিট। উই উইল ডিসকাস টুডে প্রেজেন্ট ইনডেফিনিট। এখন প্রেজেন্ট ইনডেফিনিটের একটা গালভরা সংজ্ঞা আছে, বর্তমানে করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝালেই তাকে সাধারণত আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। এখন আমরা চিনবো কি করে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? যদি বাংলা বাক্যের শেষে আমরা দেখি মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ আছে, যদি আমরা দেখি বাংলা বাক্যের শেষে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ আছে, করা, হওয়া, খাওয়া, যাওয়া, যেমন আমি প্রত্যহ স্কুলে যাই, যাওয়াটা মূল ক্রিয়া। আমি সেই প্রত্যহ আমাদের বাড়িতে আসে, আসাটা মূল ক্রিয়া। এই যদি জিনিসগুলো থাকে, দ্যাট মিনস আমি যদি বলতে চাইছি মূল ক্রিয়ার যদি শুধু উল্লেখ থাকে, তার সঙ্গে কোনো কিছু যোগ থাকবে না। করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি যদি যোগ বসে, তাহলে বুঝতে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি আবার বলি, বাংলা বাক্যের শেষে তাকাবো, যদি দেখি বাংলা বাক্যের শেষে শুধু ক্রিয়াপদটুকু আছে, ক্রিয়াপদের সঙ্গে তেছি, তেছো বা ইয়াছি, আছো কিচ্ছু যোগ নেই, শুধু ক্রিয়াপদটুকু, করা, হওয়া, খাওয়া, যাওয়া, নাচা, ঘুমানো ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন মনে করো আমি প্রত্যহ স্কুলে যাই, যাচ্ছি বা যে গিয়েছে সব কিচ্ছু যোগ নেই, যাই, সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে আমার বাড়িতে আসে, শুধুমাত্র ক্রিয়াপদ আসে উল্লেখ আছে, অতএব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে বাক্যের শেষে যদি ক্রিয়াপদ থাকে এবং তার সঙ্গে যদি কোনো কিছু যোগ না থাকে, তাহলে তখন তাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্স গঠনের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, ওই যে বাক্যের শেষে যে মূল ক্রিয়া থাকছে ওটাকেই বসাতে হবে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। চিনব কি করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? যদি বাংলা বাক্যের শেষে করা, হওয়া, খাওয়া, যাওয়া, নাচা ইত্যাদির মতো ক্রিয়াপদগুলো উল্লেখ থাকে, তার সঙ্গে অন্য কোনো কিছু যোগ না থাকে, বাংলা বাক্যের শেষে যদি শুধু ক্রিয়াপদ উল্লেখ থাকে, মূল ক্রিয়াটার উল্লেখ থাকে, তার সঙ্গে অন্য কোনো কিছু যোগ না থাকে, তাহলে চোখ কান বুঝে বলবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং সেক্ষেত্রে গঠন করার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম।
মাইন্ড ইউ, সেক্ষেত্রে একটা নিয়ম তোমাকে দেখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু মূল ক্রিয়া হবে না, মূল ক্রিয়ার সঙ্গে এস বা এস যোগ করতে হবে। তাহলে আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে গিয়ে বললাম বর্তমানে করা, হওয়া, খাওয়া, নাচা ইত্যাদিকে বোঝায় কি বলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চিনবো কি করে? বাংলা বাক্যের শেষে তাকাবো, যদি দেখি শুধু ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদটুকু আছে, তার সঙ্গে অন্য কোনো কিছু যোগ নেই, করা, হওয়া, খাওয়া, যাওয়া, নাচা ইত্যাদি বোঝাচ্ছে, তখনই বুঝবো সেটা। যেমন ওই যে বললাম, সে আমার বাড়িতে আসে, আসে শুধু আসার উল্লেখ আছে, তার সঙ্গে কি বলতো তেছি, তেছো, ইয়াছি, আছো, কিচ্ছু যোগ নেই, অতএব এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমি প্রত্যহ ভাত খাই, শুধু খাওয়া কি বোঝাচ্ছে, খাচ্ছি, খাবে, এইসব কিচ্ছু নেই, সুতরাং এটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট। এবং এক্ষেত্রে গঠন করার নিয়ম হলো প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। হ্যাঁ, শুধু একটা জিনিস হচ্ছে, যদি কর্তাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু মূল ক্রিয়ার সঙ্গে এস বা এস যোগ হবে। যেমন মনে করো, আমি এখন তাহলে প্রশ্ন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কে? আমি, তুমি, আমরা, তোমরা, তাহারা ছাড়া পৃথিবীর যে কোনো দ্রব্য, বস্তু, মানুষ, তারা যদি একা একা হিসেবে আসে তাহলে তারা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। এবং জেনে রাখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে মূল ক্রিয়ার সঙ্গে এস বা এস যোগ হবে বাক্য গঠনের সময়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চেনার নিয়ম হলো, যদি বাংলা বাক্যের শেষে তোমরা দেখো শুধু ক্রিয়াপদ উল্লেখ আছে, ক্রিয়াপদের সঙ্গে অন্য কোনো কিছু যোগ নেই, করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রেই বুঝবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং গঠন করবে প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। শুধু কর্তাটা খেয়াল রাখবে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস যোগ হবে। আমি একটা উদাহরণ দিই, যেমন রিনা প্রত্যহ আমার বাড়ি আসে, রিনা প্রত্যহ আমার বাড়ি আসে। দেখো, রিনা প্রত্যহ আমার বাড়ি আসে, তাহলে এখানে আসে, দেখো বাংলা বাক্যের শেষে আসে কথাটা আছে, ক্রিয়াপদ, আসা তো ক্রিয়াপদ, কিন্তু কোনো কিছু তার সঙ্গে আর অন্য কিছু যোগ নেই, অথবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আচ্ছা, তাহলে প্রথমেই আমি কর্তা বার করি, কে আমার বাড়িতে আসে? রিনা। তারপরে বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বসাতে হবে, আসা ইংরেজি কাম, কিন্তু মাইন্ড ইউ রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে শুধু কাম হবে না, কামস, রিনা কামস। এবার কর্মের পালা শুরু করি, সেই কি কাহাকে দিয়ে, কি আসে, কোনো উত্তর নেই, কাকে আসে, কোনো উত্তর নেই, কোথায় আসে, আমার বাড়ি, টু মাই হাউস, কখন আসে, প্রত্যহ, এভরিডে, তাহলে রিনা কামস টু মাই হাউস এভরিডে। তাহলে আজকে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়লাম, যে যদি বাংলা বাক্যের শেষে শুধু বাংলা ক্রিয়াপদটুকু উল্লেখ থাকে, তার সঙ্গে অন্য কোনো কিছু যোগ না থাকে, তাহলে সেটা বুঝবে কি বলতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং গঠন করার নিয়ম হলো প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম। হ্যাঁ, যদি কর্তাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে মূল ক্রিয়ার সঙ্গে এস বা এস যোগ করতে হবে, এবং শেষে কিন্তু অন্যান্য কর্ম যেমন বসাতে হয় বসতে হবে। এরপর আমরা আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ওই গাল ভরার সংজ্ঞা একটা আছে, যে বর্তমানে কোনো কাজ ঘটছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কিন্তু আমরা তো সংজ্ঞা নিয়ে বেশি মাথা ব্যথা আমাদের নেই, আমাদের চেনার নিয়ম। সাধারণ চলিত কথায় বাংলা বাক্যের সূচি যদি দেখো, খাচ্ছি, খাচ্ছে, বা যাচ্ছি, যাচ্ছে, করছি, নাচছি, ঘুমাচ্ছি, আসছে, এই টাইপের শব্দ থাকে, তাহলেই বুঝবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ব্যাস, সাধু ভাষায় যদি বাংলা ক্রিয়ার সঙ্গে তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি যোগ থাকে, তাহলেই বুঝবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলি, যদি বাংলা বাক্যের শেষে তোমরা দেখো করছি, খাচ্ছি, যাচ্ছে, নাচছে, ঘুমাচ্ছে, এই ধরনের শব্দ আছে, অথবা সাধু ভাষা বললে ক্রিয়ার সঙ্গে তেছি, তেছো, তেছে বাক্যের শেষে যোগ আছে, যেমন কর তিনি আজ আমার বাড়িতে আসিতেছেন, তুমি কোথায় যাইতেছ, এই দেখো যাইতেছ, আসিতেছেন, এই তেছি, তেছো, তেছে এগুলো সাধু ভাষা। আর ওটাই চলিত ভাষায় করছি, খাচ্ছি, যাচ্ছে, নাচছে, ঘুমাচ্ছে, এই টাইপের যদি থাকে বাংলা বাক্যের শেষে, তখনই তাকে বুঝবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে আমার বাড়িতে আসছে, মানে সে আমার বাড়িতে আসছে,
আসছে, খাচ্ছে, যাচ্ছে, এরকম বুঝানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা, তারপরে এম, ইজ অথবা আর, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি। ওই যে আসছে আসাটা মূল ক্রিয়া, খাচ্ছে খাওয়াটা মূল ক্রিয়া, তার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে এম, ইজ অথবা আর, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপরে অন্যান্য কর্ম। আবার বলি, বর্তমানে কোনো ঘটনা ঘটছে এমন বোঝালে সেক্ষেত্রে বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে ক্রিয়ার। এবং চিনব কি করে? চেনার নিয়মটা কি? বাংলা বাক্যের শেষে তাকাবো, যদি দেখি যে বাংলা বাক্যের শেষে সাধু ভাষা হলে তেছি, তেছো, তেছো ক্রিয়ার সঙ্গে যোগ থাকবে। আর যদি চলিত ভাষা হয় তাহলে করছি, খাচ্ছি, যাচ্ছে, নাচছে, ঘুমাচ্ছে, এই টাইপের যোগ থাকবে। তখনই বুঝি, যেমন সে আমার বাড়ি আসছে, সে আজ কলকাতা যাচ্ছে, আমি এখন পড়াচ্ছি, এই যে এই কন্টিনিউ করছি, এই টাইপের ক্রিয়াগুলোকেই আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন করব কি করে? প্রথমে কর্তা, তারপরে এম, ইজ অথবা আর, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপরে অন্যান্য কর্ম। তাহলে আজকে আমরা দুটো টেন্স নতুন করে শিখলাম। যদি দেখি বাংলা বাক্যের শেষে শুধু ক্রিয়াপদ আছে, কোনো কিছু যোগ নেই, করা, হওয়া, খাওয়া, যাওয়া, নাচা ইত্যাদি বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। গঠন করব প্রথমে কর্তা, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। হ্যাঁ, কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস, তারপর অন্যান্য কর্ম। আর তারপরে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ ঘটছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং চিনব কি করে? চেনার নিয়ম, বাংলা বাক্যের শেষে সাধু ভাষা হলে ক্রিয়ার সঙ্গে তেছি, তেছো, তেছেন ইত্যাদি যোগ থাকবে। আর যদি চলিত ভাষা হয় তাহলে সেক্ষেত্রে জেনে রাখো করছি, খাচ্ছি, যাচ্ছে, নাচছে, ঘুমাচ্ছে, এই টাইপের বিষয় যোগ থাকবে। যেমন সে আজ এখানে আসছে, আমি তার বাড়ি যাচ্ছি, এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সেক্ষেত্রে গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে এম, ইজ, আর, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। মূল ক্রিয়া মানে ওই বাংলা বাক্যের শেষে যে করছি, খাচ্ছি, যাচ্ছি, যেগুলো ওগুলোই মূল ক্রিয়া। হ্যাঁ, তাহলে আজকে আমরা দুটো টেন্স দেখলাম, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিটটা আরেকবার বলে নিই। যদি বাংলা বাক্যের শেষে দেখো যে শুধু মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ আছে, মূল ক্রিয়াটার উল্লেখ আছে, হ্যাঁ, করা, হওয়া, খাওয়া, যাওয়া, নাচা ইত্যাদি বোঝাচ্ছে, তাহলে বুঝবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রথমে কর্তা, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। হ্যাঁ, কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস, তারপর অন্যান্য কর্ম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনার নিয়মও বলে দিয়েছি। আমি, আমরা, তুমি, তোমরা, তাহারা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো বস্তু, ব্যক্তি যদি একা একা হিসেবে আসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারা হবে। এবং সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় তারপর মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস যোগ হবে। এরপর বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কোনো ঘটনা বর্তমানে ঘটছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং এক্ষেত্রে গঠন করতে গেলে আমাদের জানতে আর এক্ষেত্রে টেন্স চিনব কি করে? প্রথমে যে বাংলা বাক্যের শেষে সাধু ভাষা হলে ক্রিয়ার সঙ্গে তেছি, তেছো, তেছে ইত্যাদি যোগ থাকবে। আর যদি চলিত ভাষা হয় তাহলে করছি, খাচ্ছি, যাচ্ছে, নাচছে, এই টাইপে কন্টিনিউইং কথাবার্তা থাকবে। এবং সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা, তারপরে গঠন করার নিয়ম, প্রথমে কর্তা, তারপরে এম, ইজ অথবা আর, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ, তারপর অন্যান্য কর্ম। তার মানে সেক্ষেত্রে নিয়ম হলো কর্তা, তারপরে এম, ইজ অথবা আর, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ, এবং তারপর অন্যান্য কর্ম। আমি একটা উদাহরণ দিই, যেমন সে আজ আমাকে চিঠি লিখছে, তা লিখছে, করছে, খাচ্ছে, এই টাইপের। তাহলে কে লিখছে? সে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি। তারপরে অ্যাম, ইজ, আর, হি এর পর হবে ইজ। এবার লিখছে, লেখা মূল ক্রিয়া, রাইট এর সঙ্গে আইএনজি, রাইটিং। তারপরে কি লিখছে? এ লেটার। কাকে লিখছে? টু মি। কখন লিখছে? আজ, টুডে। তাহলে হি ইজ রাইটিং এ লেটার টু মি টুডে। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আজকে আমরা দুটো টেন্স আলোচনা করলাম, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট আর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তাহলে প্রথম থেকে আজকে প্রথমে কিছুটা রিভিশনারি ওয়ার্কস করলাম,
তারপরে টেন্স শুরু করলাম। এই টেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই সময় জিনিসটা দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। টেন্স যে ভালো করে শিখবে তার কিন্তু তাড়াতাড়ি এই স্পোকেন ইংলিশ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেই বারবার একই কথা যে কি ওয়ার্ড হচ্ছে স্পোকেন ইংলিশের প্র্যাকটিস। তোমাকে এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে তোমাদের, এবং বারবার চর্চা করতে হবে, বারবার অনুশীলন করতে হবে, এবং আমার মনে হয় তাহলে কিন্তু যথেষ্ট সুফল পাবে। সুতরাং আজ এই পর্যন্তই আমরা থামছি। আবার আমরা নেক্সট ডে পরবর্তী টেন্সগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে থাকো, বিকজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ক্লাসেস। আর তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সবাইকে বলে দাও, এবং তারা যেন তোমার বন্ধু বান্ধব বা তোমাদের পরিচিতদের এই ক্লাসটা যদি অনুসরণ করে তাহলে কিন্তু ইংরেজি শেখা খুব সহজতর হয়ে যাবে। So that's all for this day.